বড়লোক বাড়ির বউ হয়ে অহংকারে মাটিতে পা পড়ছে না তোর। আমার প্রশ্নের উত্তর দেওয়াও প্রয়োজন মনে করিস না। আমি ছাব্বিশের বউ হয়ে এই বাড়িতে আসা মাত্রই তোর সব অহংকার ফানুস হয়ে যাবে। তুই আবার আমার চাকরানি হয়ে যাবি। যার স্থান যেখানে তাকে সেখানেই মানায়। ঠিক বলছেন ম্যাডাম, যেমন আপনার স্থান জেলখানায়, আপনাকে জেলখানায় মানায়। পুরুষালিত কণ্ঠস্বর শুনে সবাই পিছনে তাকিয়ে দেখে দরজায় পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ দেখে ভয় পেয়ে যায় ঐশ্বর্য। ঐশ্বর্য বিথি চৌধুরীকে শক্ত করে আঁকড়ে ধরে। বিথি চৌধুরীর চোখে মুখে ভয়ে স্পষ্ট ছাপ ফুটে উঠেছে। তিনি ঐশ্বর্যকে বুকের সাথে মিশিয়ে নিয়ে বলো, প্যানিক করো না বেবি, আমি আছি তো, আমি তোমার কিছুই হতে দিব না, তুমি একদম চিন্তা করো না। বিথি চৌধুরীর মুখের কথায় শান্ত হতে পারে না ঐশ্বর্য। আজকে নিজের ভুলের জন্য নিজেই পস্তাতে হচ্ছে। বিথি চৌধুরী ঐশ্বর্যকে বারবার বলছিল সে যেন রংপুর তার খালামণির বাসায় গা ঢাকা দিয়ে থাকে, কিন্তু ঐশ্বর্য বিথি চৌধুরীর কথা না রংপুর থেকে চলে এসেছে। শুধু তাই নয়, বিথি চৌধুরী ঐশ্বর্যকে হালিমা মঞ্জিলে নিয়ে আসতে চায়নি। ঐশ্বর্য বাড়িতে ঝামেলা করে জোর করে চলে এসেছে। ঐশ্বর্য ভাবতে পারেনি পুলিশ ব্যাপারটা নিত জল ঘোলা করবে। হালিমা মঞ্জিলে পুলিশ দেখে অবাক হয়ে যায় হালিমা বেগম। এগিয়ে এসে বললেন, এসব কি হচ্ছে অফিসার? আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে, এত এত গেস্ট, এর মধ্যে বিনা নোটিশে বিনা পারমিশনে পুলিশ কেন? আপনাকে কে আসতে বলেছে? সরি টু সে ম্যাডাম, বাট অপরাধী যেখানেই থাকবে পুলিশও সেখানে থাকবে। এটাই তো স্বাভাবিক, তাই না? আর এই কেসটা আপনার না চাইতেও জড়িয়ে পড়েছেন, তাই বাধ্য হয়ে এমন একটা দিনে আমাদের আসতে হয়েছে ম্যাডাম। এজন্য আমি সত্যি দুঃখিত, বাট ইটস মাই ডিউটি, আসতেই হতো আমাদের। কী কারণে এসেছেন সেটা বলুন, আর যত দ্রুত সম্ভব কেস সলভ করুন। এখানে কোনো সিক্রেট হোক সেটা আমি চাচ্ছি না। ঐশ্বর্য চৌধুরীকে আমরা বেশ কিছুদিন থেকে খুঁজছি, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি তার নাম্বার ট্র্যাক করেও কোনো লাভ হয়নি। লোকেশন চৌধুরী ভিলাতেই ছিল, কিন্তু সেই চৌধুরী ভিলায় ছিল না। তবে চৌধুরী ভিলার উপর আমাদের নজর ছিল। ওই বাড়িতে কে কখন আসবে, কে কখন যাচ্ছে, সবটা আমাদের নজরে ছিল। আমরা জানতে পেরেছি ঐশ্বর্য চৌধুরী এই বাড়িতে আছেন। আমরা ঐশ্বর্য চৌধুরীকে অ্যারেস্ট করতে এসেছি। আমাদের কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। পুলিশ অফিসারের কথা শুনে রাশেদ চৌধুরী হতবাক হয়ে যান। তিনি এগিয়ে এসে বলেন, এসব কী ধরনের কথা বলছেন অফিসার? আমার মেয়েকে অ্যারেস্ট করবেন মানে? কি করেছে আমার মেয়ে? কিসের ভিত্তিতে আপনি আমার মেয়েকে অ্যারেস্ট করতে এসেছেন? কিছুদিন আগে থানায় আপনার যে মিসিং ডায়েরি করেছিলেন, সেখানে আপনার মেয়ে বলেছিল আপনার ভাগ্নি কিডন্যাপ হয়েছে। আসলে সেটা কোনো কিডন্যাপ ছিল না, ছিল একটা পরিকল্পিত প্ল্যান। এই প্ল্যানটা কে সাজিয়েছিল, কে আসল মাস্টার মাইন্ড জানেন? কে? ঐশ্বর্য চৌধুরী, ডটার অফ রাশেদ চৌধুরী। হোয়াট? কী সব রাবিশ কথা বলছেন অফিসার? আপনি পুলিশ অফিসার বলে আমার মেয়ের নামে মিথ্যা এলিগেশন আনতে পারেন না, যা নয় তাই বলতে পারবেন না। রাবিশ কথা আমি বলছি না। যে গুন্ডাগুলো আপনার ভাগ্নিকে কিডন্যাপ করেছিল, তাদেরকে এই বাড়ির ছেলে সাজ্জিস মির্জা পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। গুন্ডাগুলো সহজে মুখ খোলেনি। বিভিন্ন ধরনের থেরাপি দেওয়ার পর তারা আসল মাস্টারমাইন্ড নাম বলেছে। আপনারা যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি আপনার মেয়েকে জিজ্ঞাসা করুন। রাশেদ চৌধুরী ঐশ্বর্যের সামনে গিয়ে বলল, এসব কি শুনছি ঐশ্বর্য? পুলিশ অফিসার যা বলছে সেগুলো কি সত্য? সত্যি কি তুমি আসলে মাস্টারমাইন্ড? রাশেদ চৌধুরী প্রশ্নের উত্তর দিতে পারে না ঐশ্বর্য। সে ফ্লোরের দিকে তাকিয়ে চোখে পানি ফেলতে থাকে। যা দেখে রাশেদ চৌধুরী বলল, আমার যা বোঝার আমি বুঝে গেছি অফিসার। আমি চেয়েছিলাম সিজদার সাথে যারা অন্যায় করেছে তাদের শাস্তি পাক। সে আমার মেয়ে বা স্ত্রী হলেও ক্ষমার অযোগ্য। আপনারা ঐশ্বর্য চৌধুরীকে নিয়ে যান অফিসার। রাশেদ চৌধুরীর কথায় বিথি চৌধুরী তেতে উঠে বসল। কেমন বাবা তুমি? কোথায় মেয়েকে রক্ষা করবে তা নয়
নিজের মেয়েকে পুলিশের হাতে তুলে দিচ্ছ তুমি? বাবা হয়ে মেয়েকে পুলিশের হাতে তুলে দিতে একটু বুক কাঁপছে না তো? একটুও কষ্ট লাগছে না রাশেদ? তুমি যেমন ঐশ্বর্যর মা, তেমনি আমি ঐশ্বর্যর বাবা। তোমার মতো আমারও কষ্ট হচ্ছে। কোনো বাবা চায় না তার মেয়ে তাকে ছেড়ে অন্ধকার কুঠুরে থাকুক। আমি বাবা হয়ে মেয়েকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হচ্ছি কারণ ঐশ্বর্য একজন অপরাধী। আমি ভাবতেও পারিনি ও এত নিচে নেমে যাবে, ক্রাইমের সাথে ইনভলভড হয়ে যাবে। মেয়েকে নিয়ে কত বড় মুখ করে কথা বলতাম আমি, কিন্তু ও কি করলো? আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। ও যে আমার মেয়ে ভাবতে লজ্জা লাগছে আমার। আমি তো রাস্তাঘাটে বের হতে পারবো না। লোকজন আমার মুখে থুতু ছুঁড়ে দিবে। রাশেদ চৌধুরীর কথা শেষ না হতে ঐশ্বর্য এসে রাশেদ চৌধুরী পা জড়িয়ে ধরে বলল, সরি বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গিয়েছে। আমি রাগের মাথায় ভুল করে ফেলেছি বাবা। এবারের মতো আমাকে ক্ষমা করে দাও বাবা। আমি আর কোনোদিনও কোনো ক্রাইম করব না। বিলিভ মি বাবা, আমি ভালো হয়ে যাব। প্লিজ বাবা, নিজেকে শুধরে নেওয়ার আমাকে একটা সুযোগ দাও। সিজদা তো কখনোই তোমার কোনো খারাপ চাইনি, তাহলে তুমি সিজদার সাথে কেন এমন করলো? সেই দিন যদি সাজিশ ঠিক টাইমে না আসতো তাহলে সিজদার কত বড় সর্বনাশ হয়ে যেত তোমার কোনো আইডিয়া আছে? তুমি তো একটা মেয়ে ঐশ্বর্য, একটা মেয়ে হয়ে অন্য মেয়ের নরপশুদের হাতে তুলে দিতে একটুও বুক কাঁপলো না তোমার? তুমি আমার মেয়ে, এটা ভাবতেই ঘৃণা লাগছে আমার। অফিসে আপনারা নিজে যান ঐশ্বর্য চৌধুরীকে। আমি অনুমতি পেয়ে মহিলা কনস্টেবল এসে ঐশ্বর্যকে টানতে টানতে নিয়ে যায়। পুরো ঘটনা শুনে স্তব্ধ হয়ে যায় হালিমা বেগম। সবটা তার কাছে স্বচ্ছ কাচের মতো পরিষ্কার হয়ে গিয়েছে। তিনি আর এক মুহূর্ত বিলম্ব না করে সাজিশের রুমে ছুটে আসেন। সাজিশ তখন রুমে বসে সিগারেট ফুঁকছিল। যে ছেলেটা সবসময় তার পেশেন্টে সিগারেট না খাওয়ার পরামর্শ দেয়, সেই ছেলেটাকে সিগারেট খেতে দেখে অবাক হয় হালিমা বেগম। হালিমা বেগম ধীর পায়ে রুমে ঢুকে সাজিশের কাঁধে হাত রাখতেই সাজিশ ঠোঁটে থেকে সিগারেট ফেলে পা দিয়ে পিষে দেয়। সাজিশকে দেখে বড্ড খারাপ লাগে হালিমা বেগমের। মাত্র কয়েক ঘন্টা ছেলেটার চোখ মুখের করুণ অবস্থা হয়ে গিয়েছে। হালিমা বেগম বিছানার উপর বসে সাজিদের মাথাটা নিচে কোলের ওপর রেখে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সিজদাই সেই মেয়ে যাকে তুমি তোমার মন দিয়ে দিয়েছ, তাই না দাদুভাই? সিজদাই সেই মেয়ে যাকে তুমি গুন্ডাদের হাত থেকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে গিয়েছিলে। সিজদাই সেই মেয়ে যাকে তুমি সৌন্দর্যময় বলে ডাকো। সিজদাই সেই মেয়ে যার কথা ভেবে তোমার মুখে হাসি ফুটে, তোমার দিন রঙিন হয়ে উঠত। আমি তো সিজদার সাথে তোমার বিয়ে ঠিক করেছিলাম দাদুভাই। তোমাকে বলেছিলাম তুমি সিজদার সাথে দেখা করো, অন্তত একবার তার ছবিটা দেখো। তুমি ছবিটাও দেখোনি দাদুভাই। যদি তুমি একবার সিজদার ছবি দেখতে, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। তোমার ভালোবাসা পূর্ণতা পেত, জীবনটা অন্যরকম সুন্দর হয়ে উঠত। হালিমা বেগমের কথায় সাজিশের কোনো উত্তর দেয় না, যেন শব্দভাণ্ডার ফুরিয়ে এসেছে। দেবার মতো কোনো উত্তর নেই তার কাছে। ডুকরে কেঁদে উঠল সাজিশ। পুরুষ মানুষের চোখে পানি খুব সহজে বের হয় না। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে যখন ভিতরটা ক্ষতবিক্ষত হয়ে যায়, তখনই চাইলেও চোখে পানি আটকে রাখা যায় না। সমস্ত বেড়াজাল ভেঙে চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সাজিশের চোখেও পানি দেখে কলিজা মোচড় দিয়ে উঠল হালিমা বেগমের। সাজিশের মা যখন সাজিশকে ছেড়ে চলে যায়, তখন সাজিশের চোখে শেষবারের মতো দেখেছিল হালিমা বেগম। এরপর যত কষ্ট যন্ত্রণা হোক না কেন, সাজিশ কাঁদেনি। হালিমা বেগম সাজিশের মাথায় হাত বুলিয়ে দিয়ে আবারও বললেন, তোমার বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি, তুমি তো সবটা আমার সাথে শেয়ার করতে, তাহলে এ ব্যাপারটা লুকিয়ে গেলে কেন দাদুভাই? সিজদার সাথে তোমার বিয়ে পাকা কথা হওয়ার পর ওই অ্যাক্সিডেন্টটা হয়। সেই দিন রাহিম ওই মেয়ের ব্যাপারে আমাকে বলছিল। আমি ভেবেছিলাম সারফানের বিয়েটা মিটে গেলে তারপর ওই মেয়ের ব্যাপারে খোঁজ খবর নিয়ে তোমাদের চার হাত এক করে দিব। কিন্তু কি থেকে কি হয়ে গেল? তুমি যদি একবার আমাকে বলতে, আজকের দিন তোমাকে এই অবস্থায় দেখতে হতো না। থাক না দাদুভাই, সব ভালোবাসা যে পূর্ণতা পায় না দাদু। ভালোবাসা মানেই যে তার সাথে বিয়ে হতে হবে, সংসার করতে হবে, এমনটা নয়। ভালোবাসা মানুষ তো দূর থেকে সুখী দেখার মতো সুখ অনুভব করে। আমি চাই সৌন্দর্যময়ী ভালো থাকুক, সুখে থাকুক।
আর এই যে তুমি কষ্ট পাচ্ছ, তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছ, হার্টের ডক্টর হয়ে হার্টের ক্ষতির জন্য সিগারেট গিলছ, এর দায়ভার কে নিবে দাদু ভাই? সৌন্দর্যময়ী আমার জীবনে প্রথম নারী, আমার মায়ের পর পৃথিবীতে দেখা সবচাইতে সেরা সুন্দরী নারী, যাকে প্রথমবার দেখেই আমি তার মায়ায় পড়ে গিয়েছিলাম। সেই মায়া থেকে ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই কখন যে সেটা ভালোবাসার রূপ নিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। সৌন্দর্যময়ীকে আমি আমার মনটা দিয়েছিলাম দাদু, তার সাথে সংসারের স্বপ্ন দেখেছিলাম, তার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চেয়েছিলাম। কিন্তু ওই যে একটা কথা আছে না, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, আসলে সৌন্দর্যময়ী আমার নসিবে নেই, থাকলে আমি অবশ্যই তাকে নিজের করে পেতাম। তুমি একদম মন খারাপ করো না দাদুভাই। সিজদা এডুকেটেড একটা মেয়ে, বাবা মা পরিবার পরিজন মোস্তা কথা নিজে বলতে কিছুই নেই। আসলে সিজদা তোমার বউ যোগ্যতাই রাখে না। আমি সিজদা থেকে সুন্দরী শিক্ষিতা মেয়েকে তোমার জন্য খুঁজে নিয়ে আসব। আমি নিজেও জানি তুমি সিজদাকে কতটা পছন্দ করো। তুমি শুধুমাত্র আমার মন রাখাতে এগুলো বলছো। আমি ছোট বাচ্চা নই দাদু। তাছাড়া প্রকৃতি ভালোবাসা কখনো সৌন্দর্য খোঁজে না দাদু। আমি সৌন্দর্যময়ী কে সত্যি মন থেকে ভালোবেসেছি। আমার ভালোবাসা বিন্দুমাত্র লালসা ছিল না। আমার মনে হয় না দ্বিতীয় কোনো নারীকে আমি নতুন করে আমার মন দিতে পারবো, তাকে ভালোবাসতে পারবো, তার সাথে সংসার করতে পারবো। জীবন কারো যেন থেমে থাকে না দাদু ভাই। তুমি তোমার ভালোবাসা মানুষকে নিজের করে পাওনি বলে এটা নয় যে তোমার জীবনে শেষ হয়ে গিয়েছে। নিজের জীবনকে আরও একটা সুযোগ দেওয়া উচিত দাদু ভাই। জীবন থেমে না থাকলেও ভালোবাসা থেকে যায় আজীবন। ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না দাদুভাই। অনেক কথা হয়েছে দাদুভাই, এবার উঠো তো, ফ্রেশ হয়ে নাও। এভাবে চললে তো তুমি অসুস্থ হয়ে পড়বে। সিজদা যদি একবার জানতে পারে তুমি তাকে ভালোবাসো, তার জন্য প্রতিনিয়ত কষ্ট পাচ্ছ, তাহলে মেয়েটা গিল্টি ফিল করবে। এক বাড়িতে একই ছাদের নিচে বসবাস করা অস্বস্তিকর হয়ে উঠবে সিজদার কাছে। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তবু বলবো তুমি একটু স্বাভাবিক থাকার চেষ্টা করো দাদুভাই। আমি চাই না আমার জন্য সৌন্দর্যমের কোনো প্রকার অসুবিধা হোক। আমিও তার মুখোমুখি হতে চাই না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি দাদুভাই।